আসসালামু আলাইকুম। আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত নিয়ে কথা বলবো। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওনার দুইটি পরিচয় ছিল। একটি পরিচয় তিনি ছিলেন বিজ্ঞানী এবং আরেকটি পরিচয় হচ্ছে বিপ্লবী। তিনি শুধু এই ভারতবর্ষ কিংবা বাংলাদেশেই নয়, তিনি পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন এবং একই সাথে তিনি ছিলেন স্বরাজ আন্দোলনের একজন সমর্থক এবং বেশ সক্রিয় একজন কর্মী। এই বইটি দুটো খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তিনি তার আত্মজীবনী বা আত্মকথা লিখেছেন এবং দ্বিতীয় খণ্ডে তিনি শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি এরকম বিভিন্ন বিষয়ে পৃথিবী বিখ্যাত বিভিন্ন প্রবন্ধকারের রেফারেন্স এবং তার নিজস্ব কিছু মতামত তুলে ধরেছেন। এই পুরো বইটির মধ্যে আমার সবচাইতে প্রিয় অধ্যায় হচ্ছে সময়ের সদ্ব্যবহার এবং অপব্যবহার নামক যে অধ্যায়টি আছে সেটি। আমরা যারা বই পড়ি আমাদেরকে প্রায়শই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার মধ্যে খুবই কমন একটি প্রশ্ন হচ্ছে আমরা বই পড়ার সময় কোথায় পাই। এখানে যে অধ্যায়টি আছে সময়ের সদ্ব্যবহার এবং অপব্যবহার, এখানে এত চমৎকার ভাবে এই বই পড়ার সময় বের করার বর্ণনা দেয়া আছে, আমি মন্ত্রমুগ্ধের মতো পড়ে গেছি। এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি নিজের প্রাত্যহিক যে রুটিন যেটাকে বলে সেটা তিনি এই বইতে তুলে ধরেছেন এবং পাশাপাশি পৃথিবীর বিভিন্ন বিখ্যাত মনীষী যারা কঠোর পরিশ্রম করে জীবন ধারণ করতেন কিন্তু তারপরেও যারা মানে একটি নির্দিষ্ট সময় বই পড়ার জন্য বের করতেন, এরকম কিছু মনীষীর রেফারেন্সও তিনি এই বইতে সেই অধ্যায়টায় তিনি তুলে ধরেছেন। এখানে আছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা, যিনি সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও প্রতি রাতে বই পড়ার জন্য সময় বের করতেন। এবং এখানে এমন একজন মনীষীর কথাও আছে যিনি প্রথম জীবনে পড়াশোনা করার সুযোগ পাননি কারণ তার শারীরিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। তিনি তার রুগ্ন স্বাস্থ্যের কারণে অনেক দেরিতে পড়াশোনা শিখেছিলেন, কিন্তু তারপরও সেই মনীষী যতদিন বেঁচে ছিলেন তিনি তার বলা যায় যে 24 বছর জীবন তিনি পড়ালেখার জন্য পেয়েছেন। সেই 24 বছর সময়ে তিনি প্রায় 22,000-এর মতো বই পড়েছেন। কল্পনা করা যায়? তো এই অধ্যায়টি আমার ভীষণ ভালো লেগেছে এবং আপনারা যদি দেখেন যে আমি জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা, এখানে হচ্ছে অনেকগুলো ট্যাগ লাগানো আছে। আমি এত হাইলাইট করেছি বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন লাইন যেগুলো আমার খুব মনে ধরেছে যে আমরা যদি চাই, আমাদের যদি বই পড়ার আগ্রহ থাকে, এবং এটা শুধু বই পড়া না, এখানে প্রফুল্লচন্দ্র রায় শুধু বই পড়ার উপরে গুরুত্ব আরোপ করেছেন ব্যাপারটা ঠিক সেরকম না। তিনি মূলত এখানে গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের স্বাভাবিক কাজের পাশাপাশি একটা শখ বা একটা হবি থাকা উচিত। সেটা বই পড়া হতে পারে, সেটা কৃষিকাজ হতে পারে, সেটা মানে সূচিকার্য হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ইতিবাচক যে কোনো কিছু। এটা আমাদের একটা শখ থাকা উচিত যার মাধ্যমে আমাদের চিত্তের প্রশান্তি ঘটে, মানসিক বিস্তার ঘটে। নিঃসন্দেহে বই পড়া এর মধ্যে অন্যতম। তো এই ব্যাপারটার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন যে আমরা যদি একটা ভালো কাজে নিজেদেরকে এঙ্গেজড রাখি তাহলে আমাদের পরনিন্দা, পরচর্চা বা এরকম যত নেগেটিভ চিন্তা মানে অলস মস্তিষ্ক যে শয়তানের কারখানা, আমরা ভালো কোনো শখ পালনের মাধ্যমে সেই মানে বাজে প্রবৃত্তি থেকে দূরে থাকতে পারি। মূলত এই কথাটাই তিনি এখানে তুলে ধরেছেন এবং কেউ যদি চায় হাজার ব্যস্ততার মাঝেও সে তার শখের জন্য সময় বের করতে পারে। এটাই মূলত সময়ের সদ্ব্যবহার এবং অপব্যবহার অধ্যায়টির মূল কথা। এরপরে আরো একটি অধ্যায় আমার ভীষণ ভালো লেগেছে, সেটা মূলত শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি কথা বলেছেন। সেই যুগে, সেই 1829-30 সালের দিকেও তিনি যে সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, আজকের দিনেও আমরা দেখতে পাই যে তার সেই কথার প্রাসঙ্গিকতা আমরা খুঁজে পাই। যেমন তার কথার মূল বক্তব্য হচ্ছে আমরা দেখি যে যুবক যুবতী বা তরুণ তরুণী যারা আছে প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য পাগল, তাদের অভিভাবকেরাও পাগল। বিশ্ববিদ্যালয় শিক্ষা, বড় বড় ডিগ্রি, বড় বড় সরকারি চাকরি,
এরকম প্রবৃত্তির পেছনেই তারা আসলে এইরকম প্রবৃত্তিকে লালন করে, এরকম স্বপ্নের পেছনেই তারা ছোটে, কিন্তু দিন শেষে সফল হয় সামান্য কিছু জন এবং বাকিরা সবাই হচ্ছে হতাশায় পর্যবসিত হয়। এখানে প্রফুল্লচন্দ্র রায় খুব সুন্দরভাবে এই যৌক্তিকতা তুলে ধরেছেন যে সবার আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নেই। প্রত্যেকের কি বলে এটাকে, প্রত্যেকের ক্যাপাবিলিটি আলাদা, প্রত্যেকের ধারণ করার ক্ষমতা আলাদা। তো এই কারণে একটা বেসিক স্ট্যান্ডার্ড থাকা উচিত শিক্ষা, যে একটা লেভেল থাকা উচিত যে এই লেভেল পর্যন্ত সবাই পড়বে, সেটা মেট্রিকুলেশন হতে পারে, সেটা ইন্টারমিডিয়েট হতে পারে, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সকলেই সাধারণ শিক্ষা লাভ করবে এবং তারপরে যারা অতীব মেধাবী এরকম কিছু বাছাই করা ছাত্র তারা বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার যৌক্তিকতা বা উদ্দেশ্য অবশ্যই শুধু চাকরি পাওয়া হবে না, তারা বৃহৎ কার্যে নিজেদেরকে নিয়োজিত করবে। সেটা গবেষণা হতে পারে, সেটা ভালো মহৎ কোনো রচনা হতে পারে বা এরকম কিছু। তিনি এটাই বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে আসলে তাদেরই পড়া উচিত যারা এই শিক্ষা মানে জ্ঞান লাভের উদ্দেশ্যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় এবং গবেষণা করতে চায়, এরকম কৃতী ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত ও উচ্চতর শিক্ষার পেছনে ছোটা উচিত। এবং বাকি যেসব সাধারণ ছাত্রছাত্রীরা থাকবে তাদের উচিত নিজ নিজ যোগ্যতা অনুযায়ী খুব দ্রুতই জীবিকার অন্বেষণে ছোটা বা এরকম কিছু মানে নির্ধারণ করে নেওয়া, যে একটা ছাত্র বা ছাত্রী নিজেকে যেন উপলব্ধি করতে পারে যে আমার দ্বারা আসলে কি সম্ভব, এবং সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রসারটা। এবং এই ব্যাপারটা আমি নিজেও খুব উপলব্ধি করি যে আমরা আসলে আমাদের দেশেও আমরা সবাই অনার্স মাস্টার্স এর পেছনে ছুটি, কিন্তু এই অনার্স মাস্টার্স আমাদের কতজনের জীবনে বাস্তবে কাজে লাগে। এর চেয়ে আমরা যদি আমাদের নিজেদেরকে বুঝতে পারি বা আত্ম উপলব্ধি করতে পারি যে আমার দ্বারা আসলে কতটুকু সম্ভব এবং আমার আগ্রহের জায়গা কোনটা, সেই মোতাবেক আমি যদি নিজেকে প্রস্তুত করি এবং সেই মোতাবেক আমি যদি আমার জীবিকা নির্ধারণের চেষ্টা করি, তাহলে দেখা যায় যে অল্প সময়ে অধিক সাফল্য লাভ করা সম্ভব। মূলত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও বিভিন্ন উদাহরণের মাধ্যমে, তথ্য উপাত্তের মাধ্যমে এই জিনিসটাই এই বইতে তুলে ধরেছেন। আমাদের শিক্ষা হওয়া উচিত বাস্তবসম্মত। যারা গবেষণা করতে চায় তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুক, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবার মতো মেধা ধারণ করে তারা সে পথে আগাক, এবং বাকি যারা আছে তারা অল্প বয়সে মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত শিক্ষা লাভ করার পরেই তারা হয় কারিগরি শিক্ষা লাভ করুক কিংবা তারা ব্যবসায় নিজেদেরকে নিয়োগ করুক। এখানে তিনি ব্যবসার প্রতিও বেশ গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছেন যে একটা সময় বাঙালিরা ব্যবসায় বেশ ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে এই যে কেরানিগিরির প্রবৃত্তিটা চলে আসার ফলে তাদের এই ব্যবসা বাণিজ্যের যে ক্ষেত্রটা, ফিল্ডটা, এটা মূলত হচ্ছে মারোয়ারি বা এরকম মানে কি বলে বাঙালির বাইরের যেসব জাতি তাদের দ্বারাই আর কি এটা এই জায়গাটা মানে কি বলা যায় এটাকে, তাদের দ্বারাই এই জায়গাটা লুট হয়ে গেছে বলা যায়। মানে বাঙালির যে ব্যবসায়িক বুদ্ধি ছিল সেই বুদ্ধিটা চর্চার অভাবে একদম নষ্ট হয়ে গেছে। তো প্রফুল্লচন্দ্র রায় তিনি এই ব্যাপারটার উপর গুরুত্ব আরোপ করেছেন যে বাঙালির উচিত শুধুমাত্র পুঁথিগত বিদ্যার পিছনে না ছুটে বাস্তবসম্মত বিদ্যার পেছনে ছোটা, বাস্তবসম্মত জীবিকা অর্জনের পথে ছোটা এবং সম্ভব হলে ব্যবসার ঝুঁকি নেওয়া এবং ব্যবসায় আত্মনিয়োগ করা। তো এখানে এই বইটা সম্পর্কে এই দুটো বিষয় আমার খুবই ভালো লাগার, তবে আমি নেগেটিভ বলবো না, তবে এই বইটার কিছু দিক আছে যেগুলো আমার উল্লেখ করে দেওয়া আমি প্রয়োজন মনে করি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় উনি যেহেতু একজন বিজ্ঞানী ছিলেন, এখানে তার প্রথম জীবনে বিজ্ঞান বিষয়ক অনেক টার্ম আছে যেগুলো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের বুঝতে কিছুটা কষ্ট হতে পারে। যেমন আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আমি অনেক জিনিস পুরোপুরি বুঝতে পারিনি, তবে এটুকু বুঝেছি যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি তৃতীয় চতুর্থ শ্রেণীতে থাকতেই তার নিজের চেষ্টায় ল্যাটিন শিখেছেন, জার্মান শিখেছেন, ফরাসি শিখেছেন। তিনি ইংরেজি সাহিত্যের বড় বড় কবি লেখকদের লেখা পড়েছেন, যেটা আসলে আমাদের পক্ষে চিন্তা করাও কষ্ট হয়ে যায়। তো বোঝাই যাচ্ছে যে এই মানুষটা অসম্ভব মেধাবী ছিলেন। তিনি তার মেধাকে কাজে লাগিয়েছেন। তিনি দেশের বাইরেও পড়াশোনা করেছেন, তিনি ক্যামব্রিজে পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং তিনি তার বিদেশে পড়াশোনা শেষে তিনি দেশে ফিরে এসেছেন, দেশে অধ্যাপনা করেছেন। দেশ বলতে প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে বিজ্ঞান কলেজে অধ্যাপনা করেছেন। তো
এটাই বললাম যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের হয়তো বিজ্ঞানের কিছু কিছু বিষয় বুঝতে কিছুটা কষ্ট হতে পারে, আবার নাও হতে পারে। এটা আসলে নেগেটিভ কোনো কিছু বলা যায় না এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে, এটা একটু বিরক্তিকরই বলবো, যে এই বইটার বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে শিল্প বাণিজ্য অর্থনীতি নিয়ে অনেক তথ্য উপাত্ত দেয়া। আসলে এত তথ্য উপাত্ত একজন সাধারণ পাঠকের প্রয়োজন নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমি অনেকগুলো অধ্যায় বা অনেকগুলো পেজ আমি ইচ্ছাকৃতভাবে চোখ বুলিয়ে স্কিপ করে গেছি, কারণ আমি দেখেছি যে এই জিনিসগুলো আসলে আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি আমি এই বিষয়ে কোনো গবেষণামূলক কাজ করতে যাই, তাহলে এই বইটা নিঃসন্দেহে আমার জন্য একটা রেফারেন্স বুক হিসেবে আমার কাজে লাগবে। তো এই অধ্যায়গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে পাঠক হিসেবে আমি এটাকে স্কিপ করে গেছি, কারণ এই মুহূর্তে আমার এর প্রয়োজনীয়তা নেই। আমি এই তথ্যগুলো মাথায় রাখতে চাচ্ছি না। আরেকটা যেটা অসাধারণ বিষয় এই বইটা সম্পর্কে, সেটা হচ্ছে এই বইটার মধ্যে অনেকগুলো ভালো ভালো বইয়ের নাম আছে। লেখক তার একজন পাঠক হিসেবে, মানে তার সমগ্র জীবনে তিনি যেসব ভালো ভালো বই অধ্যয়ন করেছেন, সেই সব বইয়ের রেফারেন্স এখানে চলে এসেছে। আমি অবাক হয়ে চিন্তা করছিলাম যে একজন মানুষ কিভাবে এত এত পড়াশোনা করতে পারে, এবং আমি আমার দীনতা নিয়ে আসলে আমি লজ্জা পাচ্ছি যে আমি তো এক জীবনে এত বই পড়তে পারবো না। আর এত সমৃদ্ধ সব বইয়ের নাম এখানে আছে, তো কেউ যদি ভালো ভালো বইয়ের রেফারেন্স চান, সেক্ষেত্রে এই বইটা অবশ্যই আপনার সংগ্রহে থাকা উচিত বলে আমি মনে করি। আমার যদি পরবর্তী জীবনে কখনো সুযোগ হয়, আমি অবশ্যই চেষ্টা করব এখান থেকে বাছাই করা ভালো বইগুলো পড়ার। তো এই ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিতের কিছু উল্লেখযোগ্য বিষয়। তিনি মূলত ছিলেন, প্রথমত ছিলেন একজন বিজ্ঞানী এবং শিক্ষক, এবং তারপর ছিলেন একজন বিপ্লবী, এবং পাশাপাশি তিনি একজন ব্যবসায়িকও ছিলেন। তিনি এই মানে বঙ্গদেশে আর কি প্রথম তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্টাবলিশ করেন। তো সবকিছু মিলিয়ে তার পুরো কর্মজীবন এবং তার চিন্তা ভাবনার যে ফসল, বা তার যেসব চিন্তা ভাবনা, এই সবকিছুই হচ্ছে এই আত্মচরিত বইটায় উঠে এসেছে। আপনারা যারা বিজ্ঞান ভালোবাসেন, তাদের জন্য এই বইটা সহায়ক হবে। আপনারা যারা বর্তমান সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করেন, আপনাদেরও এই বইটা পছন্দ হবে। ওনার চিন্তা ভাবনাগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা যারা বই পড়তে ভালোবাসেন, আপনারা এই সময়ের সদ্ব্যবহার এবং অপব্যবহার চ্যাপ্টারটির জন্য হলেও আপনারা অবশ্যই এই বইটি পড়বেন। এবং আপনারা যারা নতুন নতুন বইয়ের খোঁজ পেতে চান, ভালো ভালো বইয়ের, তারাও অবশ্যই এই বইটি পড়বেন এবং সংগ্রহে রাখবেন। আর যারা গবেষণা করতে চান, নিঃসন্দেহে তাদের জন্য এটা একটা উৎকৃষ্ট রেফারেন্স বই হতে পারে। তো আমি সকলকে সাজেস্ট করব আপনারা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত্র বইটি অবশ্যই পড়বেন। ধন্যবাদ সকলকে।